ওকে, তো যেহেতু আমরা ভিডিওর শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে প্রথম আমাদের ভৌত রসিক পরিমাপ, সেহেতু ক্লাসের শুরুতেই আমরা বুঝতে পারছি এই ক্লাসটি মূলত হচ্ছে পদার্থবিজ্ঞান ক্লাস। ক্লাস 9-10-এর যে পদার্থবিজ্ঞান বই রয়েছে সেই বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি ক্লাস হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। তা প্রথমত আজকে আমি বেসিক কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, যেমন হচ্ছে প্রথমে বলা হচ্ছে ভৌত এবং হচ্ছে রাশি ও পরিমাপ। এই কয়েকটা জিনিস আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজন। বলা হয় রাশি কি, রাশি হচ্ছে ভৌত জগতে মানে এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় সেগুলোকেই রাশি বলা হয়। এবং রাশির অনেক প্রকারভেদ রয়েছে, এগুলো পরে আমরা আলোচনা করব। আরেকটা জিনিস হচ্ছে পরিমাপ। পরিমাপ জিনিসটা কি? পরিমাপ জিনিসটা হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। কোনো কিছুর যখন আমরা পরিমাণ নির্ণয় করি তখন এটাকে আমরা বলি হয় পরিমাপ। তো এই অধ্যায়ে বা এই ক্লাসগুলোতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে আমাদের এইচএসসিতে এ প্লাস পাওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কোনটি, আমি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ওকে, ভালো রেজাল্টের জন্য মূলত হচ্ছে আমাদেরকে বহু নির্বাচনী অংশ ভালো করতে হবে। তার মানে যদি আমরা বহু নির্বাচনী ভালোভাবে করতে না পারি, যেমন বহু নির্বাচন যদি আমাদের আছে 25টার মধ্যে আমাদেরকে ন্যূনতম 23 এবং 24 পাইতে হবে। 23-এর নিচে আমরা কখনো আসবো না, 23-এর নিচে আসাটাকে ভালো চোখে আমরা দেখবো না। তো 23-এর উপরে এবং 25-এর মধ্যে 25 পাওয়ার জন্য আমাদেরকে পদার্থবিজ্ঞান বইটি আসলে কীরকমভাবে পড়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ, পার্ট বাই পার্ট প্রত্যেকটা ক্লাসে আলোচনা করব। সো যারা এখন পর্যন্ত আমাদের ক্লাসগুলো দেখেনি, তোমরা অবশ্যই ক্লাসগুলো স্কিপ না করে সুন্দরভাবে না টেনে রেগুলার প্রতিনিয়ত খুবই মনোযোগের সাথে ক্লাসগুলো করবে এবং তোমার কাজে লাগবে। আমি আশা করি যে তুমি এই ক্লাসগুলো করে পদার্থবিজ্ঞানে 25-এর মধ্যে 25টি বহু নির্বাচনী প্রশ্ন তুমি কারেক্ট করতে পারবে। তো পদার্থবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে প্রতি বছরেই কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন 2 থেকে 3টা 4টা 5টা পর্যন্ত আসে এবং সৃজনশীল তো একটা আসে, এটা হচ্ছে মাস্ট বি। আমি একবারে চলে যাব পদার্থবিজ্ঞানের ক্রম বিকাশ নিয়ে। বলা হয়ে থাকে যে খ্রিস্টপূর্ব 625 থেকে 212 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে পদার্থবিজ্ঞানের প্রাচীন কাল বলা হয়। তাহলে প্রশ্ন আসবে পদার্থবিজ্ঞানের প্রাচীন কাল বলা হয় কোন সময়টাকে? খ্রিস্টপূর্ব 625 থেকে 212 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা রয়েছে এই সময়টাকে পদার্থবিজ্ঞানের প্রাচীন কাল বলা হয়। এবং এই সময় যে সমস্ত বিজ্ঞানীর অবদান রেখেছেন পদার্থবিজ্ঞান বিকাশে, সেই সমস্ত বিজ্ঞানীদের এখানে সমস্ত বিস্তারিত আমরা আজকে জানব। এবং এই জায়গাগুলো থেকে প্রতি বছরেই এইচএসসি পরীক্ষায় কিন্তু মাস্ট বি এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসে। যেমন 1 নম্বর খুবই ইম্পর্টেন্ট একটি নাম, বিজ্ঞানী থেলিস, যিনি প্রাচীন গ্রিক ও রোম সাম্রাজ্যের থেলিস সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য তিনি বিখ্যাত ছিলেন এবং তিনি লর্ড স্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন। তাহলে প্রশ্ন আসতে পারে যে সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত কে ছিলেন? বিজ্ঞানী থেলিস। এবং লর্ড স্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে কে জানতেন? বিজ্ঞানী থেলিস। 2 নম্বরে রয়েছে আমাদের পিথাগোরাস। বিজ্ঞানের ইতিহাসে একটি স্মরণীয় নাম কিন্তু পিথাগোরাস। তিনি বিজ্ঞান, ধর্ম, গণিত ও সঙ্গীত, ভেষজ বিজ্ঞান ও বিশ্বতত্ত্ব, শরীর, মন ও আত্মা সবকিছুকেই গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করতে চেয়েছিলেন। তাহলে কীরকম তার চিন্তাভাবনা ছিল, যিনি সবকিছুকে গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করতে চেয়েছিলেন। আমরা তো শুধুমাত্র a+b² সূত্র পড়ি একটা ম্যাথ ক্যালকুলেশন করার জন্য, কিন্তু পিথাগোরাস ছিলেন এমন একজন ব্যক্তি যিনি মানুষের সব কিছুকে, চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া, চলাফেরা, এমনকি সব A to Z সব কিছুকে তিনি গাণিতিক সূত্রের সাহায্যে প্রকাশ করতে চেয়েছিলেন। এমনই একজন মহান ব্যক্তি ছিলেন পিথাগোরাস। তিনি আগুন, পানি, মাটি ও বায়ু এই 4টি মৌলের ধারণা দিয়েছিলেন। তাহলে প্রশ্ন আসতে পারে আগুন, পানি, মাটি ও বায়ু এই 4টি মৌলের ধারণা দিয়েছিলেন কে? এই 4টি মৌলের ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী পিথাগোরাস। এবং বর্তমানে বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে তার আংশিক অবদান রয়েছে এই পিথাগোরাসের। 3 নম্বরে রয়েছে আমাদের ডেমোক্রিটাস। খ্রিস্টের জন্মের 400 বছর আগে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস পরমাণুর প্রাথমিক ধারণা দেন। তাহলে পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে? আমি এখানে একটা প্রশ্ন তৈরি করে রেখেছি যে পরমাণুর প্রাথমিক ধারণা দেন কে? পরমাণুর প্রাথমিক ধারণা দেন বিজ্ঞানী ডেমোক্রিটাস। এটা অবশ্য আমাদের কেমিস্ট্রি বইও আলোচনা করা আছে।
চতুর্থ নম্বরে রয়েছে আর্কিমিডিস। বিখ্যাত গ্রিক গণিতবিদ আর্কিমিডিস লিভারের নীতি তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয় করতে সমর্থ হন। তিনি গলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশলও জানতেন। তাহলে প্রশ্ন আসবে, গলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মি কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন কে? আর্কিমিডিস। এবং বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করেন কে? আর্কিমিডিস। প্রশ্ন আসতে পারে, ধাতুর ভেজাল নির্ণয় করতে সমর্থ হন কোন সূত্রটি? নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের যে সূত্র, সেই সূত্রটি ধাতুর ভেজাল নির্ণয় করতে সমর্থ হন। এবং এইখানে আমি একটা প্রশ্ন তৈরি করে রেখেছি যে গলীয় দর্পণ ব্যবহার করে সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশলকে জানতেন আর্কিমিডিস। পঞ্চম নম্বরে ইবনে আল হাইথাম। আলোক তত্ত্বের ক্ষেত্রে ইবনে আল হাইথাম ও আল হাজেনের অবদান বিশেষ উল্লেখযোগ্য। আল হাজেন টলেমির মতবাদের বিরোধিতা করেন। প্রশ্ন আসবে, টলেমির মতবাদের বিরোধিতা করেন কে? আল হাজেন। এবং এই আল হাজেন তার মত প্রকাশ করেন যে কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে আসে বলেই আমরা কোনো বস্তুকে দেখতে পাই। যদি কোনো বস্তু থেকে আমাদের চোখে আলো এসে না পড়তো তাহলে আমরা ওই বস্তুটাকে দেখতে পাইতাম না। এই বিষয়টা মত প্রকাশ করেন আল হাজেন। এবং প্রসারণ সম্পর্কে টলেমির স্থূল সূত্র সম্পর্কে তিনি বলেন যে আপতন কোণ প্রতিসরণ কোণের সমানুপাতিক, এটি শুধু ক্ষুদ্র কোণের বেলায় সত্য। তাহলে আপতন কোণ প্রতিসরণ কোণের সমানুপাতিক, এটি যে ক্ষুদ্র কোণের বেলায় সত্য, এই কথাটি কে বলেন? এটিও বলেন আল হাজেন। 6 নম্বরে রয়েছে আল মাসুদি। আল মাসুদি প্রকৃতির ইতিহাস বিষয়ে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন। এ গ্রন্থে উইন্ডমিল এবং বায়ুকলের উল্লেখ রয়েছে। তাহলে প্রকৃতির ইতিহাস বিষয়ে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন কে? উত্তর হচ্ছে আল মাসুদি। এবং আল মাসুদির এই এনসাইক্লোপিডিয়া যে বইটি বা গ্রন্থটি রয়েছে, এই গ্রন্থে উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ রয়েছে। প্রশ্ন আসতে পারে, উইন্ডমিলের উল্লেখ রয়েছে কোন গ্রন্থে বা বায়ুকলের উল্লেখ রয়েছে কোন গ্রন্থে? উত্তর হবে এনসাইক্লোপিডিয়া। এবং বর্তমানে পৃথিবীর অনেক দেশে এই বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপাদন করা হচ্ছে। আমাদের দেশেও এটা দরকার, কারণ বায়ু শক্তি হচ্ছে এমন একটা শক্তি যে শক্তিটা কোনোদিনও শেষ হয়ে যাবে না, কখনো ফুরাবে না। তো এই শক্তি ব্যবহার করে যদি বিদ্যুৎ উৎপাদন করা যায় তাহলে বিদ্যুৎ শেষ হওয়ার সম্ভাবনা কোনোদিনও শেষ হবে না। তো এটা হচ্ছে বিজ্ঞানের শুরুর দিক, প্রাচীনতম সময়ে। এরপরে আলোচনা করা হচ্ছে মধ্যযুগে পদার্থবিজ্ঞানের বিকাশ। এটা আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী লিসনে আমরা এটা আলোচনা করব, এই বিষয়গুলো পড়ব। এবং আমাদের এই ক্লাসগুলো আমি বিশ্বাস করি, এই ক্লাসগুলো যদি কোনো স্টুডেন্ট রেগুলার তারা এই ক্লাসগুলো ইউটিউবে গিয়ে বা ফেসবুকের পেজে গিয়ে তারা যদি এই ক্লাসগুলো অনুশীলন করে, এই ক্লাসগুলো সম্বন্ধে ধারণা নেয় বা ক্লাসগুলো দেখে, তারা ক্লাসগুলো করে, আমার মনে হয় পরীক্ষায় 25-এর মধ্যে 25টি নৈর্ব্যক্তিক এমসিকিউ কারেক্ট করা সম্ভব হবে। এই জন্য আমি এসএসসি পরীক্ষার্থী এবং ক্লাস 9-10 সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো, এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলোকে কখনো স্কিপ করবে না, এগুলো লাইন টু লাইন তোমরা দেখবে। এবং যাতে তোমার অন্য অন্য বন্ধুবান্ধব, তোমার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, তারাও যেন এই ক্লাসগুলো দেখে তারা উপকৃত হতে পারে, তারাও যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। তাদের স্বার্থে হলেও এই ভিডিওটা যদি তোমার পছন্দ হয়, তুমিও কিন্তু এটা শেয়ার করে দিবে তাদের জন্য। তোমার কোনো এসএসসি পরীক্ষার্থী বন্ধুকে পাঠাবে, তোমার কোনো ক্লাস 9-10-এর বন্ধুকে পাঠাবে, তারাও যেন উপকৃত হয়। তাহলেই আমাদের এই যে শ্রম, এত কষ্ট করে যে এই ক্লাসগুলো তৈরি করা, আমার মনে হয় আমাদের যে এই শ্রমটুকু সার্থক হবে যদি তোমরা এই ক্লাসগুলো করে একটা ভালো রেজাল্ট করতে পারো। যদি তুমি পদার্থের এমসিকিউ পরীক্ষায় 25-এর মধ্যে 25 নাম্বার পাও, আমার মনে হয় যে আমার এই ক্লাস করা, আমার এই পরিশ্রম সার্থকতা পাবে। ধন্যবাদ সবাইকে।